হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। প্রত্যেক দিনের পেজকে রিলেটেড সকল অথেন্টিক নিউজ এবং এক্সক্লুসিভ আপডেটটি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি পৌঁছে দিই আপনাদের কাছে। তাই বলবো, যারা প্রথম এসেছেন অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলবো যে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে একটু হলেও উপকার করে থাকে। যেহেতু আমি পে কমিশনের ভিতরে এক গোপন সূত্রের মাধ্যমে আপনাদেরকে সব এক্সক্লুসিভ নিউজটি জানিয়ে থাকি, এখানে কিন্তু আমি কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করি না। আমি সবসময় চেষ্টা করি যে নিউজটি হচ্ছে, যেটা অথেন্টিক একেবারে, সেটা আপনাদের কাছে পৌঁছে দেয়। এই জন্য অনেক সময় অনেকে রাগ করেন যে তোমার নিউজের সত্যতা কী। এটুকুই বলতে পারি, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি কিন্তু কোনো অথেন্টিক ছাড়া কোনো উল্টোপাল্টা নিউজ করি না। আমি ইচ্ছা করলে 40,000 50,000 বেসিক দিয়ে আপনাদেরকে খুশি করে অনেক ভিউজ কামাতে পারি, কিন্তু আমি সেটা চেষ্টা করি না। আমি চেষ্টা করি অথেন্টিক নিউজটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তাহলে দেরি না করেই আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো 5 থেকে 6 বছর পর দ্রব্যমূল্য বৃদ্ধির পূর্বাভাস মাথায় রেখে পে স্কেল নির্ধারণের আহ্বান। আপনারা সকলে জানেন যে প্রত্যেক 5 থেকে 6 বছর পরই একটা নিয়মিত পে স্কেল আসার কথা, কিন্তু এই অভাগা সরকারি চাকরিজীবীদের কথা আর কী বা বলবো। তারা 11 বছর হতে চললো, তারা নতুন কোনো পে স্কেল পায়নি। বিশেষ করে করোনাকালীন সময় চলে যাওয়ার পরে সারা বিশ্বে যে মুদ্রাস্ফীতির পরিস্থিতি দেখা যায়, বিশ্বের প্রায় সকল দেশে তাদের পে স্কেল কাঠামো কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্র অভাগা দেশ যাদের কিন্তু কোনো উন্নতি বা কোনো উন্নয়নই হয়নি। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা দেখার কেউই নেই। অন্তর্বর্তীকালীন সরকার আসায় আমরা সরকারি চাকরিজীবীরা একটি আশার আলো দেখতে পাই, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেই উদ্যোগটি হাতে নিয়ে সরকারি চাকরিজীবীদের তাদের যে সময়সীমা আছে, তারা ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত থাকবে বলেছেন। তার আগেই পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাওয়ার ইচ্ছা তারা পোষণ করেছেন। আমরা সেই আশাকে, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি, এবং আমরা আমাদের সকল প্রস্তাব রেখেছি পে কমিশনের কাছে। আরেকটি বড় প্রস্তাব আমাদের এটি যে আপনি এখন 2025 সালের শুধু 2025 সালের বাস্তবতা নিরিখে কিন্তু পে স্কেল দিলে হবে না। এখন যদি 2025 সালে পে স্কেল দেওয়া হয়, নিশ্চয়ই 2-1 বছরের ভিতরে আর নতুন কোনো পে স্কেল আসবে না। সর্বনিম্ন যদি আমরা 5 বছর ধরি, তার মানে 2031 সালের আগে কিন্তু আমরা কোনো পে স্কেল পাবো না। এই দীর্ঘ 5-6 বছর কিন্তু মুদ্রাস্ফীতির পরিমাণ আরও বাড়বে, সেটিকেও কিন্তু নজিরে রেখে আমাদের পে স্কেল করার আহ্বান জানানো হয়েছে। তাহলে চলুন আমরা পরবর্তী টপিকগুলো জেনে নিই। দ্রব্যমূল্যের ভবিষ্যৎ বিবেচনায় বেতন নির্ধারণ। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালিক জানিয়েছেন, নতুন পে স্কেল নির্ধারণের সময় শুধু বর্তমান পরিস্থিতি নয়, আগামী 5 থেকে 6 বছরের সম্ভাব্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিবেচনায় নেওয়া জরুরি। কারণ এই সময়ের মধ্যে আমরা নতুন পে স্কেলের ঘোষণার সম্ভাবনা নেই। তার মানে বুঝতে পারলেন, এটা কিন্তু আমাদের সকলের দাবি। আপনারাও এই দাবির সাথে একাত্মতা পোষণ করছেন কিনা, একই দাবি আপনাদের কিনা, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পে স্কেল ঘোষণার সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক। তার ভাষায়, যখনই পে স্কেল দেওয়া হয় তখন দ্রব্যমূল্য বাড়ে। ইতিমধ্যে কমিশনের ঘোষণার আগেও কয়েক দফায় নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই এবার বেতন নির্ধারণের সময় সেই প্রভাব ও আগামী কয়েক বছরের সম্ভাব্য মূল্য বৃদ্ধি উভয় দিক মাথায় রাখতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। বর্তমান যে পে স্কেল প্রণয়ন হচ্ছে তা আগামী 5 থেকে 6 বছর কার্যকর থাকবে। ফলে সরকার যদি এখনকার বাজার দর অনুযায়ী বেতন নির্ধারণ করে, তাহলে 2 থেকে 3 বছর পরেই কর্মচারী আবার আর্থিক সংকটে পড়বেন। তাই এখনই থেকেই ভবিষ্যৎ মুদ্রাস্ফীতি অনুমান করে বেতন কাঠামো তৈরি করতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা। বেতন বাড়ানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এমন শঙ্কার প্রসঙ্গে মালিক বলেন, সরকারকে বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। বেতন বাড়লেই যে দ্রব্যমূল্য বাড়তে হবে তা নয়। তবে যদি বেতন বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য দ্বিগুণ হারে বাড়ে, তবে সরকারি কর্মচারীরা কোনো সুবিধা পাবেন না। এজন্য দরকার দৃঢ় বাজার নিয়ন্ত্রণ ও মজুরি দ্রব্যমূল্য ভারসাম্য। আপনাদেরকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরেন এখন একটা জিনিসের দাম 50 টাকা আছে এবং আপনার বেতন আছে 15,000 টাকা। আপনার বেতন বাড়িয়ে 30,000 টাকা করা হলো, এবং বেতন দেওয়ার সাথে সাথে মুদ্রাস্ফীতি বেড়ে সে 50 টাকা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটার দামও দ্বিগুণ বাড়লো এবং আপনার বেতনও দ্বিগুণ বাড়লো। সেখানে কিন্তু আপনার ক্রয় ক্ষমতা বাড়লো না, সেই সেমই থেকে গেল। তাই বলবো যে বেতন যাই দিক না কেন, মুদ্রাস্ফীতি যেন বেশি পরিমাণে বাড়তে না পারে, তার দিকে বাজার তদারকিতে সরকারকে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। তারা যেন সবসময় বাজার মনিটরিংয়ের ভিতর রাখতে হবে, কোনো সিন্ডিকেটের মাধ্যমে যেন কোনো বেশি করে মুদ্রাস্ফীতি ঘটাতে না পারে আমাদের দেশের অসাধু ব্যবসায়ী চক্র। সর্বনিম্ন বেতনের প্রস্তাব 35,000 টাকা। ফেডারেশন প্রস্তাব দিয়েছে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করতে হবে, কারণ সর্বশেষ পে স্কেল হয়েছিল 2015 সালে এবং 2020 সালে নতুন পে স্কেল হওয়ার কথা থাকলেও হয়নি।
তিনি উল্লেখ করেন, যদি নিয়মিতভাবে 2000 সালে নতুন পে স্কেল হতো তাহলে তখনকার হিসাব অনুযায়ী বেতন ডাবল হয়ে যেত, আর এখন 2025 সালে হলে ন্যূনতম 33,000 টাকার নিচে হওয়া উচিত নয়। দ্রব্যমূল্য বৃদ্ধির ধারা মাথায় রেখে তারা 35,000 টাকার প্রস্তাবনা রেখেছে। তার মানে সর্বনিম্ন গ্রেডে যে চাকরি করবেন তার বেতন 35,000 টাকা ধরা হয়েছে। কেননা 2015 সালে যদি আমরা ধরি, 2015 সাল থেকে 25 সাল 10টা বছর গিয়েছে, 5 বছর পর পর যদি পে স্কেল আসতো এবং সেখানে যদি বেতন ন্যূনতম দ্বিগুণ হারে বৃদ্ধি পেত, তাহলে কিন্তু সেটা স্বভাবতই 33,000 টাকা হতো। সেখানে দ্রব্যমূল্যের এবং মুদ্রাস্ফীতির যে অবস্থা, সেখানে সেই হিসাব নিরিখে রেখে আমাদের প্রায় দেশের সকল সংগঠন, সরকারি সংগঠন এবং সমিতি কিন্তু 35,000 টাকা সর্বনিম্ন বেসিকের প্রস্তাবনা দিয়েছে। আপনার কাছে এই সর্বনিম্ন 35,000 টাকা বেসিকের প্রস্তাবনাটা কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি একমত কিনা 35,000 টাকা বেসিক হোক, সেটাও অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমরা পরের টপিকে চলে যাই। বেতন বৈষম্য হ্রাসের দাবি। বর্তমান চাকরিতে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত 1:10, যা মালিকের মতে অত্যন্ত অসম। তিনি বলেন, 1:4 অনুপাতে আনা সম্ভব, যদিও এটি বাধ্যতামূলক নয়, তবে বৈষম্য হ্রাস করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। তার মানে বুঝতে পারলেন, আমাদের এখন যে বেতন কাঠামো আছে 20টি গ্রেডের ভিতরে বেতন বৈষম্য দেখা যায় যে একজন সব থেকে নিচের যে গ্রেডে যে চাকরিরত যে কর্মচারী আছেন তিনি বেতন পান, তিনি যদি বেতন 1 টাকা পেয়ে থাকেন, তাহলে যে সর্বোচ্চ গ্রেডে আছে সে কিন্তু 10 টাকা পায়। এখানে কিন্তু স্বভাবতই একটি বড় বৈষম্য রয়েছে। এই বৈষম্য যদি দূর করতে হয় তাহলে কিন্তু অবশ্যই বেতনের গ্রেড এবং বেতনের অনুপাত কিন্তু কমিয়ে আনতে হবে। সেটা 1:4 না হোক, 1:6 উপরে যেন না হয়, এটাই আমাদের সকলের এবং সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি থাকবে। প্রাইভেট খাতেও বেতন বাড়ানোর আহ্বান। এবার প্রথমবারের মতো পে কমিশনে প্রাইভেট খাতের মতামত নিচ্ছে। মালিক বলেন, সরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতও বৃদ্ধি করা জরুরি। তাই হিসাব অনুযায়ী একজন মানুষ শুধু ডাল ভাত ভর্তা খেয়ে বেঁচে থাকতে গেলেও 3 বেলা খরচ হয় প্রায় 150 টাকা, অর্থাৎ মাসে প্রায় 27,000 টাকা খরচ হয়। শুধু ডাল ভাত আর আলু ভর্তা খেতেই 6 জন মানুষের খরচ হয় 27,000 টাকা। ফলে বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা ও চিকিৎসা, যাতায়াত সহ মৌলিক জীবনযাপন করতে কমপক্ষে 50,000 টাকার প্রয়োজন। এটার সাথে আপনি একমত কিনা যে 6 জনের পরিবার নিয়ে আপনি যদি একটা শহরে বসবাস করতে চান, তাহলে কিন্তু 50,000 টাকার নিচে কোনোভাবেই আপনি বাঁচতে পারবেন না, যদি আপনার অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো ইনকাম সোর্স না থাকে। কর্মচারীদের বর্তমান অবস্থা। বর্তমানে অনেক সরকারি কর্মচারী 15 থেকে 20,000 টাকার বেতনে জীবনযাপন করছেন। অনেকে লজ্জায় অন্য পেশায় যাচ্ছেন, কেউ অটোরিকশা চালাচ্ছেন জীবিকা নির্বাহের জন্য। তাই ন্যায্য বাস্তবসম্মত পে স্কেল নির্ধারণ এখন অত্যন্ত জরুরি। বুঝতে পারলেন যে আমার পরিচিত অনেক সরকারি চাকরিজীবীরা আছে, বিশেষ করে যারা 15 থেকে 20তম গ্রেডে চাকরিরত আছেন, তারা তাদের সংসার চালানোর জন্য সরকারি চাকরি সময় শেষ হয়ে বিকালের পরে রিক্সা চালাতে বের হন। এটা আপনারা হয়তো মনে করছেন যে মিথ্যা কথা, কিন্তু আমি জানি আমার অনেক পরিচিত কর্মচারীরা আছেন যারা এই কাজ করেন। আপনি দেখেন, আপনি যদি 20,000 টাকা, এখন একটা ঢাকা শহরে 20,000 টাকার ভাড়া, 20,000 টাকা চাকরি দিয়ে আপনি কি করতে পারেন? আপনার যদি 2টা সন্তান থাকে, তাদেরকে মানুষ করবেন কিভাবে? সংসারের খাদ্য এবং অন্যান্য যে মৌলিক চাহিদা আছে সেগুলো কিভাবে পূরণ করবেন? এজন্য কিন্তু তাদেরকে অন্য একটা পেশা চালিয়ে যেতে হয়। এজন্য দেখা যায় সরকারি যে কাজগুলো থাকে সেগুলোর মানও কিন্তু ভালো হয় না। এই জন্যে সরকারের উচিত একটি বাস্তবসম্মত এবং 2025 সাল এখনকার সাথে মানসম্মত একটি বেতন কাঠামো প্রণয়ন করা এবং সেখানে সকল বৈষম্য দূরীকরণ করা। বেতন ভালো হলে সেবার মান বাড়বে। আব্দুল মালিকের মতে, যখন কর্মচারীরা আর্থিক চিন্তা থেকে মুক্ত থাকবে তখনই তারা ভালোভাবে জনগণকে সেবা দিতে পারবে। পে কমিশনের বর্তমান অগ্রগতি ও পরিকল্পনা। অনলাইনে 2,000-এর বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছে। এর মধ্যে 250 থেকে 300 সংগঠনের সঙ্গে সরাসরি মত বিনিময় করেছে পে কমিশন। সব মতামত যাচাই বাছাই করে সুপারিশের খসড়া তৈরি করা হচ্ছে, যা পরে কমিশনের সদস্যদের সম্মতিতে চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে। তার মানে বুঝতে পারলেন, এখন কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু আমাদের যে পে কমিশন আছে তারা কিন্তু প্রায় দিন বৈঠকে বসছেন এবং এখানে কিন্তু তারা নিজেরাই নিজেদের ভিতরে চূড়ান্ত খসড়া ঠিক করছেন। সকল সংগঠন এবং সমিতিদের কিন্তু মতামত নিয়ে আসে, সেগুলো নিয়ে একসাথে সমন্বয় করে কতটুকু বাড়ালে সরকারি চাকরিজীবীরা যেন একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারে এবং সরকারের যে আর্থিক সংগতি আছে, তার মানে সরকারেরও তো পারদর্শিতা আছে, সরকারের পারদর্শিতার ভিতর থেকে কতটুকু বাড়ালে একজন সরকারি কর্মজীবীরা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য কিন্তু পে কমিশন এখন চেষ্টা করছে এবং পরপর বৈঠকে বসছেন। কমিশনের সদস্যদের মতে মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য হ্রাস ও গ্রেড কমানোর পুনর্বিন্যাস। এটি একটি খুব ভালো সংবাদ যে আমাদের পে স্কেলের যে পে কমিশনের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু মেনেই নিয়েছেন যে গ্রেড কমানো ছাড়া কিন্তু বৈষম্য দূর করা খুবই কঠিন।
কারণ আপনার এই অল্প, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের ভিতরে মাত্র কয়েকশত টাকার ভিতরে গ্রেড চেঞ্জ হয়ে যায়। আপনি এই কয়েকশো টাকা এটা তুলে দিয়ে যদি বেতন গ্রেড কমিয়ে 12টিতে নিয়ে আসেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি বৈষম্য অনেকটা কমে যাবে। তাই বলবো যে অবশ্যই গ্রেড কমিয়ে এবং একটি ভালো অনুপাতে যেন বেতন কাঠামো তৈরি করে আমাদের পে কমিশন। এজন্য গ্রেড সংখ্যা কমানো হতে পারে, তবে কতটি গ্রেড ও অনুপাত নির্ধারণ হবে তা চূড়ান্ত সুপারিশে প্রকাশের সময় জানা যাবে। তার মানে বুঝতে পারলেন এখন পে কমিশন কি অবস্থায় আছে এবং কি কি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে আমরা সরকারি চাকরিজীবীরা যদি এভাবে আমাদের কণ্ঠস্বরগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে জানাই, কমেন্ট বক্সের ভিতরে লিখে জানাই, তাহলে কিন্তু সরকারের টনক নড়বে। বিশেষ করে সরকারের গোয়েন্দা বাহিনীরা কিন্তু সবগুলো খেয়াল করে যে সরকারি চাকরিজীবীদের মন কি বলছে। আপনারা সকলে জানেন সরকারি চাকরিজীবীরা যদি এবার পে স্কেল না পায়, তারা কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। তাই আমরা যারা যেখানে আছে, যে জায়গায় আছি, সেখান থেকে আমরা চেষ্টা করব সোচ্চার হতে, আমাদের অধিকার এবং আদায়ের দাবির কথা জানাতে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি 35,000 টাকা বেসিক, ন্যূনতম বেসিক সাপোর্ট করেন কিনা, তাহলে কিন্তু এটা কিন্তু সবার চোখের সামনে যাবে। আর ভিডিওটিতে ঢুকেছেন যেহেতু অবশ্যই লাইক করে দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। 2টা চ্যানেল আসবে, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি, একটা হচ্ছে পে স্কেল হাব বিডি, 2টাই আমার চ্যানেল। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।